এটা কোনো ধরনের চুক্তি বা কোনো ধরনের মানে রাজনৈতিক ভাবে যে কোনো একটা বিষয় নিয়ে কোনো বোঝাপড়া না, এটা পরিষ্কার হলো এটা দর কষাকষি টাকার বিনিময়, অর্থাৎ এত টাকা দিলে পরে এত হবে, না দিলে হবে না। এই জন্য বাইরে কিছু কথা বলতে হয়, আমরা একা লড়বো, তো এরা একা লড়ুক আর দুটি পার্টি একসাথে লড়ুক, আমরা কি দেখেছি এই যে এডিসিতে ভোট হলো, হ্যাঁ ভালোভাবে তারা জিতেছে, ত্রিপুরা মাথা 28টার মধ্যে 24টা জিতেছে, কিন্তু আজকে প্রায় 4 মাস পার হতে যাচ্ছে, এক্সিকিউটিভ কমিটি গঠন হলো না, একজন চিফ এক্সিকিউটিভ মেম্বার আর একজন ইএম, কেন হলো না? আর একটা প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, ভোট হলো, নতুন প্রশাসন আসলো, বাজেট করতে হবে, কি করে টাকা খরচ করছে? এডিসি তো কোনো বাজেটই করেনি এখনো, কি করে টাকা খরচ করছে? অর্থাৎ যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট, আইন কানুন সবকিছুকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র অনিয়ম বেনিয়ম করে কিভাবে কিছু সাধারণ মানুষকে, তাদের আবেগকে, তাদের অন্ধবিশ্বাসকে পুঁজি করে খাটানো যায়। এবং এতে নির্বাচনের সময়তে ডাক্তার মানিক সাহা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কিছু কথা বলেছিলেন, সত্য কথা। ত্রিপুরা মথা পার্টি কোত্থেকে টাকা পায়, কোত্থেকে রমরমা, কোত্থেকে এত গাড়ি ঘোড়া, সঠিক কথা তুলেছেন। এবং ভোট শেষ হলে পরে সরকার এদের সমস্ত এই টাকার উৎসগুলো আমরা বের করব, তদন্ত হবে, কাউকে ছাড়া হবে না। এখন দেখা যাচ্ছে 4 মাস চলে গেল, কিন্তু দিল্লিতে একসাথে যাচ্ছে, এখানে রাত্রিবেলা গোপনে মিটিং হয়, তো কোথায় তার সেই সমস্ত ভাষণগুলো? তো এই জন্যই বলছি যে এটা একটা নাটক, ড্রামা, হাই ড্রামা। আমি দেখলাম পত্রিকাতে আজকেও নাকি আবার মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন, এটা বুঝতে পারো। এই সমস্ত ড্রামা কাহা তক চলবে, কব তক চলেগা? এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিউ, এই যে ভোটার তালিকা, ইলেকটোরাল রোল সম্পর্কে আমাদের শুরু থেকে আমাদের বক্তব্য, যখন এটা বিহারে হয়েছিল, পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে এবং কিছু রাজ্যে হয়েছে, আসামে এসআইআর না হলেও এসআর হয়েছে, স্পেশাল ডিভিশন হয়েছে, এবং দেখা গেছে এই এসআইআর এর মাধ্যমে অতীতীয় এসআইআর হয়েছিল, সেই এসআইআর এ বৈধ ভোটারদেরকে বাদ দেওয়ার এরকম কূট লক্ষ্য নিয়ে করা হবে, কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহ এসআইআর, তাদের যে বসংবদ ওই জ্ঞানেশ কুমারকে দিয়ে কিভাবে বিজেপিকে গোলপথে ক্ষমতায় রাখা যায়, ক্ষমতায় বসানো যায়, ক্ষমতায় ফেরানো যায়, এটাই হয়েছে সম্প্রতি বিহার এবং পশ্চিমবাংলা এবং কিছুটা অন্য রাজ্যগুলো। তো এখন আরো প্রায় 17-18টা রাজ্যে এসআইআর হচ্ছে। আমাদের তরফ থেকে বক্তব্য থাকবে যে জেনুইন, বৈধ কোন ভোটারকে এই এসআইআর এর নামে বাদ দেওয়া যাবে না। এসআইআর এখন আমাদের সারা দেশের মানুষের যে আপত্তি তারা শুনছেন না, তারা করবেনি, কিন্তু সেই জায়গায় বিহার এবং পশ্চিমবাংলার যে অভিজ্ঞতা, তার জন্য পুনরুদ্বৃত্তি না হয় তা থাকবে। এবং এই রাজ্যের সমস্ত নাগরিকদের আমরা সচেতন করছি, সবাই সতর্ক থাকুন, তৈরি থাকুন। ত্রিপুরা রাজ্যেও যদি এরকম সামনে 2028-এর বিধানসভা নির্বাচনে এই বিজেপি ত্রিপুরা মাথা আইপিএফ ট্রিপল ইঞ্জিন দুবন্ত জাহাজকে রক্ষার জন্য এটা করে থাকে, তার বিরুদ্ধে একটা রাস্তায় নেমে গণতান্ত্রিকভাবে তার প্রতিরোধ করতে হবে। ত্রিপুরা রাজ্যে আমরা এটা করতে দেব না, এটা
এটা হলো দর কষাকষি। আমরা যেমন মাছের বাজারে, মাংসের বাজারে, ওই হকার্স কর্নারে সেখানে কাপড় চোপড় কিনতে গেলে পরে দর কষাকষি হয় না, এটা আরেক প্রস্থ দর কষাকষি তীব্রমথা এবং বিজেপির মধ্যে। বিজেপি হলো কিভাবে তীব্রমথাকে তার নেতাদের কিছু এই উপঢৌকন দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায়, আর তীব্রমথার হলো সাধারণ মানুষকে পুঁজি করে, ক্যাপিটাল করে নেতৃত্ব এরা কিছু আবার কামিয়ে নিতে পারে। যাই হোক, এটা নতুন হলো, যেটা ইতিবাচক, যে তীব্রমথার নিচু তলায় যারা অন্ধ আবেগে তাদেরকে এই তুলে রেখেছে, এদের মধ্যে বিদ্রোহ হচ্ছে, এরা একটা হচ্ছে না। তো আমাদের তরফ থেকে বলবো, এটাকে এরকম কোনো বৈঠক না বলে, রাজনৈতিক আলোচনা না বলে, যে জনগণ ধরে ফেলছেন তাদের মধ্যে যে আতাত, তাদের মধ্যে যে অ্যালায়েন্স তীব্রমথা এবং বিজেপির মধ্যে, এটা তো 2023 থেকেই ছিল, আছে, এবং যতদিন এই দলগুলোর অস্তিত্ব আছে থাকতে হবে, কারণ একটা আরেকটা ছাড়া তাদের অস্তিত্ব বিপন্ন হবে। এবং এইভাবে আড়ালে আবডালে না করে, জনগণকে না ঠকিয়ে প্রকাশ্যে হোক, এতে মানুষ তাদের চেহারা চিনবেন, মানুষ নতুন করে ঠকবেন না। এই ত্রিপুরাজ্যের এডিসি বা সারা ত্রিপুরাজ্য আমরা বিগত 8.5 বছর ধরে যে ভোগান্তি, এ থেকে রেহাই আমরা পাবো। কাজে মানুষ এটা লক্ষ্য করছেন, বুঝছেন। স্যার, দেখা গেছে ত্রিপুরাজ্যে শুধু আজকের যে বিদ্যুৎ মন্ত্রী মাননীয় রতনলাল নাথ মহোদয়ের সময় থেকে নয়, ত্রিপুরাজ্যের এই যে বিদ্যুৎ ব্যবস্থা, এটাকে ধ্বংস করার জন্য জিষ্ণু দেববর্মা যখন বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, তখন থেকেই এই উদ্যোগ শুরু হয়েছিল। তখন থেকে আমরা বলে আসছি, এই যে প্রাইভেট কোম্পানির কাছে আমাদের যে বিদ্যুতের ডিভিশনগুলো তুলে দেওয়া, 5টা ডিভিশন তুলে দেওয়া হয়েছিল, এবং তাদের লক্ষ্য ছিল এরকম প্রথম 5টা, পরবর্তী সময়তে আরো বিভিন্ন ধাপে পুরো বিদ্যুৎ যে ডিস্ট্রিবিউশন, বিতরণ ব্যবস্থাটাই প্রাইভেট হাতে তুলে দিয়ে, সেখানে যে জনগণের উপর বোঝা চাপিয়ে দিয়ে এই প্রাইভেট কোম্পানিকে পাইয়ে দেওয়া, আর বকলমে নিজেদের আখের গুছিয়ে নেওয়া, এবং এটাই হয়েছে। সরকার যখন দেখলো তাদের এই পরিকল্পনা, এটা জনগণ গ্রহণ করছে না, এবং ত্রিপুরাতে বিদ্যুৎ ব্যবস্থা আরো খারাপের দিকে চলে যাচ্ছে, এতে বিদ্রোহ হবে, তখন আর দ্বিতীয় ধাপে করতে সাহস করিনি। আর সেই কোম্পানিগুলো সরকারের সহমতি, তাদের সাথে সলা পরামর্শ বা বোঝাপড়াতেই 150 কোটি টাকার উপরে জনগণ থেকে তুলে নিয়ে পালিয়ে গেছে না, পালাতে দেওয়া হয়েছে। এখন রতনবাবুর কাছে দায়িত্ব। রতনবাবু যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, শিক্ষাকে 12টা বাজিয়েছেন। এখন বিদ্যুৎ, তারপরে তার সাথে এই কৃষি, তিনি এই বিদ্যুৎকে আরো 12টা বাজাচ্ছেন, কৃষিকেও এখন ওই পাম অয়েল, এই পাম গাছ লাগানোর নামে সেখানে ত্রিপুরা রাজ্যের এই সমস্ত সরকারি বেসরকারি জমি, এটাও এক শ্রেণীর এরকম জমির দালাল এদের কাছে তুলে দেওয়ার অবস্থা করছেন। আর 2-4টা
সর্বভারতীয় কর্মসূচি ঘোষণা করে প্রায় প্রতিদিন এটা গিমিক দেখাচ্ছেন, ওই ধান খেতে নেমে ধান রোয়া দেওয়া ইত্যাদি। কিন্তু আসলে ত্রিপুরার যে কৃষকদের যা প্রয়োজন এটা নিয়ে তার কোনো পরিকল্পনাও নেই, করার ক্ষমতাও নেই। এখন বিদ্যুৎ, এটা তো অনিবার্যভাবে হবে স্মার্ট মিটার। এই স্মার্ট মিটার তার নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই। কার হাতে? গোটা দেশেই আদানিদের হাতে। অর্থাৎ আদানি ঠিক করবে বিদ্যুতের তার চার্জ কি হবে, কি কোন কোম্পানির মিটার লাগবে এবং কিভাবে। এখানে সরকারের হাতে কোনো ঘটনা নেই। কাজে শুরুতেই এই ত্রিপুরা রাজ্যের মানুষ যে অভিজ্ঞতা অর্জন করছে, মাত্র অল্প কদিনের মধ্যেই এই স্মার্ট লাগানোর ইতে 3 লাখ 4 লাখ টাকার বিল, তারপরে এই যে স্মার্ট সিস্টেমে এই মোবাইল ফোনের সিমের মতো এরকম 500,000 টাকা ভরে, সেখানে যে ইউনিট কস্ট এমন জায়গায় চলে গেছে, স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষ বিক্ষুব্ধ হবেন, রাস্তায় নেমে আসবেন এবং শাসক দলের ভিতরেও আজকে এই বিদ্রোহ শুরু হয়েছে। আমি সরকারকে বলবো, যত শীঘ্র সম্ভব এই সমস্ত স্মার্ট মিটার তুলে নিন, এই যে সিদ্ধান্ত এটা বাতিল করুন, এবং যদি সরকারের হাতে যদি এই স্মার্ট মিটার এগুলো নিয়ন্ত্রণের মনিটরিং এর যদি সেই সিস্টেম তৈরি না হয়, বেসরকারি কোম্পানির হাতে রেখে এই পরিকল্পনা কখন নিতে যাবেন না। এটা হলে পরে গোটা দেশের সাথে এই রাজ্যটা ধ্বংস হবে। আর যদি তা না হয়, ওই সিজেপির আন্দোলনে ধর্মেন্দ্র প্রধান, যাকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ রক্ষা করতে পারেননি, আর আপনি তো সেই জায়গাতে খড়কুটো। এই ত্রিপুরা রাজ্যের মানুষ ইতিমধ্যে রাস্তায় নেমেছেন। আপনাকে এই দপ্তর শুধু না, আপনাকেও এই রাজ্য ছাড়া করে ছাড়বেন। কাজে সময় থাকতে তিনি যাতে সতর্ক হন। এবং ডক্টর মানিক সাহেবকে বলবো, গতকাল নাকি একটা মিটিং করেছেন, কিন্তু শুধু মিটিং করলে হবে না, তার প্রয়োজনীয় পদক্ষেপ স্মার্ট মিটার এটা ইমিডিয়েটলি উইথড্র করুন আর এই সিদ্ধান্ত বাতিল করুন। এই হলো আমাদের আবেদন থাকবে। ব্যক্তিগতভাবে সরকারের কাছে আমার এই পরামর্শ থাকবে। দুটো কথা যুক্ত করতে চাই। সেটা হলো, আমাদের বর্তমান বিদ্যুৎ মন্ত্রী বলতে চান যে বিদ্যুতের মাসুল বৃদ্ধি বা অন্যান্য ফিক্সচার টিকচার্স নামে যতগুলি যে বোঝা চাপানো হচ্ছে, এগুলো নিয়ে সরকারের কিছু করার নেই। বিদ্যুৎ নিগম তারা স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। যদি তাই হয়, তাহলে সরকারের বিদ্যুৎ দপ্তর কেন, এবং তিনি কেন এই মন্ত্রিত্বের পদে বসে আছেন? তা আপনি বিদ্যুৎ দপ্তর অবলুপ্ত করুন। যে এক্সিকিউটিভ যে রুলস, তা থেকে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের তালিকায় এখন বিদ্যুৎ দপ্তরটাকে বাদ দিয়ে দিন, তাহলে মানুষ আপনাকে কিছু বলবে না। আর আমরা তো লক্ষ্য করছি, আপনি বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে বিদ্যুৎ নিয়ে নানা ধরনের কথা বলেন, আর এখানে যখন ব্যর্থতা হচ্ছে তখন বলছেন না, এখানে বিদ্যুৎ মন্ত্রী সরকার কিছু করণীয় নেই। এক। দ্বিতীয় হল, এই সরকার তাদের ব্যর্থতা ঢাকার জন্য কথায় কথায় শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, কৃষি হোক, বা গ্রামীণ যোগাযোগ বা পানীয় জল, তারা বামপন্থী ফ্রন্ট সরকারের ব্যর্থতা খোঁজার চেষ্টা করে, সেই সময়কার কোনো ত্রুটি আছে কিনা তা দিয়ে তাদের চরম ব্যর্থতা ঢাকার চেষ্টা করে। আমি মাননীয় মন্ত্রী এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে কথাটা বলব, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এক সময়েতে আমাদের রাজ্য সরকার উদ্যোগেই
যে একদিকে এই বিদ্যুৎ, এই জলবিদ্যুৎ সেটা খুব কম উৎপাদন হয় নম্বরে, তারপর বড়মোড়া, রুখিয়া আর ডিজেলের মাধ্যমে এখানে আগরতলাতে পাওয়ার হাউস এগুলা ছিল সে কংগ্রেস আমল থেকে বামপন্থী সরকার সময়ের পর। তারপর এখানে ওএনজিসি গ্যাস উত্তোলন করেছে, ওএনজিসির তরফ থেকে উদ্যোগ ছিল না। বামফ্রন্ট সরকারেই যে ত্রিপুরা রাজ্যের এই প্রাকৃতিক যে গ্যাস এটা ব্যবহার করে নিজস্ব এই পাওয়ার অর্থাৎ এই গ্যাস ভিত্তিক পাওয়ার প্রজেক্ট বসানোর উদ্যোগ শুরু করে, ওএনজিসিকে দিয়ে পালাটানাতে সে প্রকল্প করায় এবং সরকার এই রাজ্য বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্বর হয়। এখন কেন্দ্রীয় সরকার তাদের নীতি হলো এই ট্রাই বা এইসব করে যে বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ বিতরণ এবং বিদ্যুৎ যে ডোমেস্টিক্যালি বাড়ি বাড়ি পৌঁছে, একটা হলো ট্রান্সমিশন করা, উৎপাদন করা আর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। বিভিন্ন রাজ্যে ভারত সরকারই আইন করে রাজ্যগুলোকে বাধ্য করিয়েছে এরকম আলাদা আলাদা কর্পোরেশন করার জন্য। আমরা বলেছি যে আমাদের রাজ্যের মধ্যে ছোট রাজ্য, এগুলি সবটা করতে গেলে পরে অনেক খরচ হবে, ম্যান পাওয়ার ইত্যাদি হবে, বিদ্যুৎ দপ্তরের অধীনে এবং এরকম কর্পোরেশন হলে পরে খরচটা কমবে। তো এরকম করতে গিয়ে এই সমস্ত নতুন নতুন সিদ্ধান্ত নিতে গিয়ে কখনো যে একটু ঘাটতি হয়নি, ক্যাপিটালের মানে কি বলে কমতি হয়নি তা নয়, কিন্তু সরকার এই সমস্ত বাড়তি চাপ, বাড়তি খরচ এগুলাকে মিটিয়ে জনগণের উপরে এখন যেরকম বোঝা চাপানো হচ্ছে এটা না করে এই বিদ্যুৎ নিগম করেছে এবং সরকার এই বিদ্যুৎ নিগম একটা সময়তে তার যে আয় থেকে একটা সারপ্লাস এটাও করেছে, কখনো জনগণের উপর এরকম চাপিয়ে দেয়নি। আর এই সরকার এদের ব্যর্থতার কারণগুলো না খুঁজে, এর থেকে বেরিয়ে আসার জন্য রাস্তা না খুঁজে, কেবল আগের সরকারের কোথায় ত্রুটি কোথায় দোষ এইভাবে তো চলে না। মানুষ সব বুঝছেন, তাদের যে সমস্ত এই বব্বারম্বে লঘুক্রিয়া তার প্রতিক্রিয়া এখন রাস্তাঘাটে নেমে আসছে, মানুষ মহিলারা নেমে আসছে। তো এর থেকে তারা শিক্ষা নেবেন আমি এটা আশা করি। প্রথম হলো যে 20 তারিখের পর থেকেই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা পার্লামেন্টে যাচ্ছেন না, পার্লামেন্টে যাওয়ার সাহস করতে পারছেন না। কেন? সারা দেশ দেখেছে, সারা পৃথিবী দেখেছে সেদিন আমাদের নতুন প্রজন্ম ছাত্রছাত্রীদের কংগ্রেস জনতা পার্টি নামে একটা নামকে বাঁচতে হঠাৎ করে ওঠা একটা প্ল্যাটফর্ম ছিল, কিন্তু তেমন তো কিছু ছিল না। কিন্তু গোটা দেশের যে নতুন প্রজন্মের যে ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল, লক্ষাধিক ছাত্রছাত্রী দিল্লির সমস্ত ট্রেন মেট্রো রেল বন্ধ করে দেওয়ার পর বৃষ্টি উপেক্ষা করে, পুলিশের লাঠি উপেক্ষা করে তারা যন্ত্রমন্ত্র পৌঁছেছেন এবং শান্তিপূর্ণভাবে যে সরকার প্রায় 1 মাস ধরে এই পার্লামেন্ট থেকে মাত্র কয়েকশো হাত ধরে চিৎকার করার পর যাদের কর্ণগোচর হচ্ছিল না, স্বাভাবিক তাদের পার্লামেন্টের দিকে যেতে হবে শোনানোর জন্য। তার উপরে শুধু দিল্লি পুলিশ না, আরএসএস এর গুন্ডারা দেখেছে সারা দেশের মানুষ কিভাবে লাঠির মধ্যে প্যারাক ঢুকিয়ে র্যাব দিয়ে নির্মমভাবে পিটিয়েছেন। তো নরেন্দ্র মোদী অমিত শাহ তাদের জবাব দিতে হবে, কাজে তিনি আসছেন না আসার সাহস করতে পারছেন না। রাত 12টা 1টায় উঠে
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, যিনি গত 12 বছরে একটা সাংবাদিক সম্মেলন করেননি, তিনি প্রায় বোল পাল্টিয়ে বলছেন মাই ফ্রেন্ড, ছাত্রদেরকে বলছেন না ওরা ছোট ভুল করতেই পারে, তাদের ক্ষমা করে দাও। আর এদিকে দিল্লির পুলিশ, বিজেপির আইটি সেল, বিজেপি নেতারা অহরহ এই ছাত্রছাত্রীদের বিরুদ্ধে নানাভাবে আক্রমণ করে চলছে। এদের বিরুদ্ধে রাজ্যে রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অনেকগুলো মামলা ঝুলিয়ে এদেরকে হয়রান করা হচ্ছে। এই তো সেদিন ঝাড়খণ্ডে আইসার প্রেসিডেন্ট কি বরা জানি নাম মেয়েটার, নেহা বরা, তার উপরে যে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে কালি ছেটানো, এটা ঘটনা। তো যে নরেন্দ্র মোদীরা, অমিত শাহরা যে অপরাধী, এই অপরাধ মনস্কতার কারণেই হলো পার্লামেন্টে গত 3 সপ্তাহ এদের অনুপস্থিতি। 1, 2, এখন কেন রাহুল গান্ধী আমাদের দেশের এই পার্লামেন্টের লোকসভার বিরোধী দল নেতা মানে তিনি মন্ত্রীদের মতো হয়তো এক্সিকিউটিভ পাওয়ার নেই, কিন্তু সংসদীয় ব্যবস্থায় জাতীয় ক্ষেত্রে পার্লামেন্টের নেতা হলো প্রধানমন্ত্রী, আর তার পরে অবস্থান সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল নেতা, বিধানসভাগুলোর ক্ষেত্রে তো তাই। কিন্তু ভারতীয় জনতা পার্টি তো গণতন্ত্র মানে না, সংবিধানের প্রতি তাদের কোনো ধরনের শ্রদ্ধা নেই। এই কারণে রাহুল গান্ধী বারাণসীতে প্রথম একটা ছাত্রদের জমায়েতে কথা বলবেন, একটা প্রাইভেট স্কুল পারমিশন দিয়েছে, 51,000 টাকা জমা দিয়ে মাঠ স্যাংশন করেছে, এখানে যোগী আদিত্যনাথের হস্তক্ষেপে করতে দেয়নি। এরকম বিভিন্ন রাজ্যে এসব করেছে। যাই হোক, পরবর্তী সময়ে বোধহয় কোর্টের হস্তক্ষেপ বা জনমতের চাপে গতকাল প্রয়াগরাজে তিনি কথা বলেছেন। কংগ্রেস দল সিদ্ধান্ত নিয়েছে, বিজেপি দল যেমন নরেন্দ্র মোদীর মন কি বাত শুধু পার্টিগতভাবে কেন, সরকারিগতভাবে সরকারি পয়সা খরচ করে তাদের দলের কথা প্রচার করেন, বিভিন্ন সরকারি ভবন, সরকারি প্রেক্ষাগৃহ, রাস্তাঘাট, বাড়ি ঘর ইত্যাদিতে। ঠিক আছে, তাহলে রাহুল গান্ধীর এরকম একটা অনুষ্ঠান কেন প্রচারিত হতে পারবে না? এখানে গতকাল যা হয়েছে নিন্দনীয়, যে ত্রিপুরা পুলিশ যে কোথায় নেমে গেছে, তাদের যে মেরুদণ্ডকে কিভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। পুলিশ পারমিশন দিয়েছে যুব কংগ্রেসকে বা কংগ্রেস দলকে, এরা লিখেছে, পুলিশ জবাব দিতে পারেন, আমি সোশ্যাল মিডিয়া দেখেছি যে সেখানে একটা এলইডি স্ক্রিন লাগানো হবে, এটা মেনশন করেই করা হয়েছে। এরপরে যখন লাগাতে গেলেন বলছেন যে না, মিউনিসিপ্যালিটির পারমিশন লাগবে। মাননীয় সুদীপ রায় বর্মন সঠিক ভাবেই বলেছেন, কদিন আগে বিশ্বকাপ ফাইনাল তার আয়োজন করা হয়েছে রাস্তা ব্লক করে, 19 তারিখ রাত্রিবেলা মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে মেয়র সহ বসে খেলা দেখেছেন। তার পারমিশন ছিল কি মিউনিসিপ্যালিটির? আর অহরহ যত্রতত্র যখন তখন, এই যে সেদিন এখানে বিশ্ব হিন্দু পরিষদ এই ফ্লাইওভারের তলায় পারমিশন নিয়েছে রবীন্দ্র ভবনের সামনে জমায়েত করার জন্য, আর সকাল থেকে সেই 3 বছর আগে আমার একটা বক্তব্যকে বিকৃত এবং খণ্ডিত করে একটা উস্কানি দেওয়ার জন্য, জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করার জন্য এখানে এই
বিশ্ব হিন্দু পরিষদকে দিয়ে কিছু লোককে ভাড়া করে, তখন মিউনিসিপ্যালিটির পারমিশন ছিল কিনা? এই পুলিশ তাকে বাধা দিল না কেন? তো এইভাবেই যে ভারতীয় জনতা পার্টি আরএসএস মনে করে সরকার হলো তাদের বাপের জমিদারি, আর আইন কানুন হলো এরা যখন যা ভাবে সেটাই আইন, সেটাই কানুন। তো এইভাবেই এরা করছে, এগুলি চলবে না। ত্রিপুরাতে মানুষ দেওয়ালের পিঠ থেকে গেছে, রাস্তায় নেমে আসছে। আগামীকাল আমাদের কৃষক, শ্রমিক এবং খ্যাত মজুর সংগঠন গণমুক্তি পরিষদ ত্রিপুরার যে সব কটা মহকুমায় নামছে জেলবরুতে। এদের এই নীতি যদি তারা পরিবর্তন না করে, তার বিরুদ্ধে একটা যে জনযুদ্ধ গণতান্ত্রিকভাবে, এটা সর্বত্র লক্ষ্য করছি, বিদ্যুৎ সহ, শিক্ষা, স্বাস্থ্য সবকিছু সহ এটা আরো বাড়তে থাকবে এবং সরকারের মাথা নত করিয়েই এই আন্দোলন তাদের দায়িত্ব তারা খালাস করবে। যে ইন্ডিজেনাস ডে তথা আদিবাসী দিবস, এটা সেই 1982 সাল থেকে বর্তমান আঙ্গিকে না হলেও রাষ্ট্রসংঘের উদ্যোগে এটা সারা পৃথিবীতে পালিত হচ্ছে এবং 1994 সাল থেকে এটা আজকের দিনটাকে আন্তর্জাতিক আদিবাসী তথা ইন্ডিজেনাস ডে হিসাবে পালন করা হচ্ছে। সবারই এই দিবস উদযাপন করার অধিকার আছে। আমরা দেখছি ভারতবর্ষের যে বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি, তারাও কটাকটা করছেন, আমরাও করছি। আর এখন এডিসিতে যারা শাসন ক্ষমতায় আছেন ত্রিপুরা মতো, তারাও করছেন। এটা করা নিয়ে আপত্তি নেই, সবারই অধিকার। কিন্তু যে কোনো একটা কর্মসূচি পালন করতে গেলে পরে তার একটা নৈতিকতা একটা প্রশ্ন আছে। আমি বলবো ভারতবর্ষের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টির এই আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের কোনো নৈতিকতাই নেই। কারণ তাদের গত 12 বছরের শাসনে এই দেশে যদি সমস্ত অংশের মানুষই নিপীড়িত, আর তার মধ্যে সবচেয়ে বেশি যদি আক্রান্ত হয়, অধিকার যাতে কেড়ে নেওয়া হয়, এটা আদিবাসী। ফরেস্ট রাইট অ্যাক্ট কার্যকরী করা হচ্ছে না, তারপরে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, এটা সংশোধনের নামে কিভাবে শত শত বছর আদিবাসীরা বিভিন্ন অঞ্চলে বসবাস করছে তাদেরকে উচ্ছেদ করা যায় কোনো ধরনের ক্ষতিপূরণ বা অন্য ব্যবস্থা ছাড়া। এগুলো হচ্ছে। আমরা ত্রিপুরা রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের মানুষ। ভারতবর্ষের অন্য রাজ্যে, ভারতবর্ষের বর্তমান যে 12-13 কোটি আদিবাসী, তার 90% হলো যে মেনল্যান্ডে, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, এই সমস্ত রাজ্যে। সে সমস্ত রাজ্যে ভারতের সংবিধানের ষষ্ঠ তপশিল নেই। আমাদের উত্তর পূর্বাঞ্চলে অন্তত 4টা রাজ্য আছে, মেঘালয়, আসাম, মিজোরাম এবং ত্রিপুরা। এই 4টা রাজ্যের 10টা এডিসি এর ক্ষমতায়ন এবং অধিক অর্থ ভারতবর্ষের বিভিন্ন মন্ত্রক থেকে তারা যাতে পায় এই এলাকার উন্নয়নের জন্য। গত 8 বছর ধরে এই এম্পাওয়ারমেন্ট এবং মোর পাওয়ার, ডাইরেক্ট ফান্ডিং, এসবের জন্য একটা বিল অমিত শাহ দপ্তরে পড়ে আছে। পার্লামেন্টে এই সময়তে কত বিল পাস করাচ্ছে আলোচনা ছাড়া বা জবরদস্তি করে, সংখ্যাগরিষ্ঠতার জোরে, কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা নেই। তারপর ত্রিপুরা যে ত্রিপুরা মথা, তারাও ঘটা করে আজকে এই খুমলুঙে ঈদ দিবস উদযাপন করবেন। দেখেছি আমি তাদের সুপ্রিমো এবং আমাদের মাননীয় রাজ্যপাল খুমলুঙে যাচ্ছেন। ভালো, হ্যাঁ, আগরতলায়, আচ্ছা, ভালো, নাথিং রং। কিন্তু এই ত্রিপুরা মথা যারা নিজেদেরকে মনে করেন যে আমরা
আমরাই একমাত্র ত্রিপুরা রাজ্যের ইন্ডিজিনাস পিপল, আদিবাসী বা ট্রাইবেল, তাদের প্রতিনিধি। কিন্তু 125তম সংবিধান সংশোধন বিল, যার সাথে সবকিছুই যুক্ত, এটা নিয়ে তাদের কোনো উচ্চবাচ্য নেই, কোনো কথাবার্তা নেই। শুধু একটা খোয়াব দেখাচ্ছে যে গ্রেটার ত্রিপুরা, তার মানে হলো কোন রকমের ক্ষমতা দখল করা। কাজেই তারা করুন, তাদের উৎসবও, তাদের এই কর্মসূচি সফল হোক, এতে কোনো ধরনের মানে আমাদের আপত্তি নেই। কিন্তু নৈতিকতা বলে একটা কথা আছে, মোরালিটি। দেয়ার ইজ নো মোরালিটি অফ ভারতীয় জনতা পার্টি and to some extent to Tripura Matha also to observe this World Indigenous Day today on 9th August. এটাই হলো তাদের এই উদ্যোগ সম্পর্কে আমাদের বক্তব্য। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বে।